নিচে যদি কেউ গিয়ে থাকেন দয়া করে ওপরে তাড়াতাড়ি চলে আসুন। আমাদের পূর্ব ঘোষণা মতোই আমরা এই দ্বিতীয় পর্বে যাব। অসিতদা এতক্ষণ যে বিষয় বলেছেন, আমাদের যে নির্ধারিত বিষয় ছিল, স্বভাবতই সেই বিষয়ের সঙ্গে যেতে যেতেই আরও আমরা অনেক তথ্য, অনেক অনুভূতির বিশেষ স্তর, সেগুলোকেও আমরা পেলাম নতুনভাবে, যেটা আমাদের এই বিষয় সম্পৃক্ত মননে নতুনভাবে সংযোজন ঘটল। আমরা এবারে যাব আমাদের প্রশ্নোত্তর পর্বে। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রাখি, তিনি যদিও প্রাসঙ্গিক হলেও যে বিষয়টা ছিল সেইটার থেকে কখনো কখনো সেই প্রসঙ্গ থেকে আমাদের নতুন মাত্রায় কিছু কিছু বিষয় আলোকিত করেছেন, আমরা ঋদ্ধ হয়েছি। কিন্তু প্রশ্নোত্তর পর্বে আমরা এই বিষয়টায় নিজেদের সীমাবদ্ধ রাখব, যে বিষয়টা আছে উৎপল দত্তের নাট্য প্রযোজনা পদ্ধতি। সেই বিষয়ে আপনাদের যদি এখনও কোনো প্রশ্ন তার বলার পরে থাকে, বা বলার ফাঁকে ফাঁকে অনেক নতুন প্রশ্ন জন্ম হয়ে থাকে, সেই প্রশ্নগুলো করে আমরা আমাদের মধ্যেই আরও বেশি ঋদ্ধ হতে চাই। সেই কারণে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রশ্নগুলো রাখুন। স্বভাবতই এটা বলার অপেক্ষা রাখেন যে যিনি প্রশ্নকর্তা থাকবেন তাকে হয়তো সবসময় আমরা মাইক্রোফোন নিয়ে পৌঁছতে পারবো না। মাইক্রোফোনের এই লেজটির অত দৌড় হয়তো না থাকতে পারে, হয় এগিয়ে এসে, না হলে একটু গলা উঁচু করে বলে দেবেন যদি আমরা পৌঁছতে না পারি। হ্যাঁ, না ওটা আবার এই ভিডিও রেকর্ডিং ইত্যাদির ব্যাপারটা আবার আছে, তো সে কারণেই প্রশ্নগুলো পরিষ্কারভাবে একটু বললে ভালো হয়। আমরা শুরু করছি আমাদের এই প্রশ্নোত্তর পর্ব। সুতরাং একটু যদি আপনারা নিজেরা এগিয়ে এসেই বলেন কে প্রথম প্রশ্নকর্তা হবেন। একটু যদি হাত তুলে জানান যে আমি প্রথম প্রশ্নটা করছি, তাহলে উৎপল দত্তের প্রযোজনা সম্পর্কে তো শুনলাম, তো ওনার এই প্রযোজনার কাজে শোভাদির ভূমিকা কীরকম ছিল সেটা একটু জানতে চাই। এটা খুব ভালো প্রশ্ন। এক সময় এবং এখনো হয়তো বহু মানুষের ধারণা আছে, কেউ কেউ বলেন যে শোভাদি না থাকলে উৎপলদা আরও ওপরে উঠতে পারতেন। আমি ঠিক এর উল্টো কথাটা বলি, শোভাদি না থাকলে উৎপলদার এত উপরে ওঠা হতো না। আমি এত ভালোবাসা কোনো স্ত্রীর মধ্যে দেখিনি। শোভাদি উৎপলদাকে যা ভালোবাসতেন, উৎপলদা লম্বা চওড়া বলে না, তার কাজ, তার মেধা, তার মনন, বুক দিয়ে শিশুকে যেটা মা আগলে রাখে, শোভাদি সেইভাবে আজীবন আগলে গেছেন। শোভাদির মতো মা আমি দেখিনি। স্ত্রী যে কতখানি মা হতে পারে, শোভাদিকে যারা কাছ থেকে জানেন না তারা জানেন না। বললাম না, উৎপলদার অনেক ছেলে মানুষই ছিল। একবার রঙ্গনায় কি একটা মিটিংয়ে গিয়ে উৎপলদা, তো সন্তোষ ঘোষ সেখানে ছিলেন আনন্দবাজারের, সে বলতে বলতে ওনার তো লাগামহারা হয়ে যেত, তুল কালাম করলেন আনন্দবাজারকে। শোভাদি প্রমাদ বুঝলেন, পরদিনই ছুটে গিয়ে সন্তোষবাবুকে বোঝালেন, জানেন ও ছেলে মানুষ ওরকম করে, এইভাবে সামাল দিতেন। টাকা পাওয়া যাচ্ছে না প্রোডাকশনের জন্যে, সকলের আগে ছুটলেন শোভাদি। তার শোভাদির অসংখ্য পরিচিত
মানে সেখান থেকে টাকা জোগাড় করে করে ভালো। এবং উৎপলদা মাংস খেতে ভালোবাসতেন। একটা সময় তখন মিনার্ভা থেকে বেরিয়ে যাওয়ার পর উৎপলদার খুব ভালো সময় ছিল না তখন আর্থিক দিক থেকে। ভুবনশ্যাম হয়ে যাওয়ার পরেও সে আর গরুর মাংস খেতে ভীষণ ভালোবাসেন। সে কোথায় পাওয়া যায় কি এনে শোভাদি তাকে খাওয়ানো। একদিন সকালে আপনাদের বলি, আরেকজন মহিলাকেও ঠিক এই অবস্থায় ঠিক এই রকম ঘটনাই দেখেছিলাম। পিউ তখন বাচ্চা, 6-7 বছর হবে। আমি গেছি, আমি তো 8টায় চলে যেতাম বাড়িতে, 8টার আগে। পিউ বলে না আমাকে দাও হয়। আমি কি হলো, পিউয়ের কি হয়েছে? শোভাদি তখন উৎপলদাকে ওই ঢুকেই বাঁদিকের ঘরটা ছিল লাইব্রেরি ঘর, তখন ওইখানে বসে উৎপলদাকে ওই 2টো ডিম, টোস্ট, কফি সব দিতে গেছে। ওদিকে বায়না ধরেছে এখন ডিম খাবে। হ্যাঁ, তো তুই একটা ডিম দিতে নেই রে। উৎপলদাকে দিয়ে নেওয়ার থেকে না, উৎপলের দরকার, কারণ ওকে এত মাথার কাজ করতে হয়, এত পরিশ্রম করতে হয়, না হলে চলবে না। এইটা হচ্ছে শোভাদি। এবং অভিনেত্রী হিসেবে উৎপলদা শোভাদিকে প্রচণ্ড রেসপেক্ট করতেন। রেসপেক্ট না করে উপায় নেই। 1952 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া শোভা সেন অভিনেত্রী। তখন উৎপল দত্ত একটি ছোকরাকে, তার নাম কেউই জানে না, বুঝেছিলেন এই ছেলের মধ্যে আছে। সেই ভালোবাসার টানে নিজের সংসার ছেড়ে, ছেলেকে ছেড়ে, সব ছেড়ে আজীবন আগলে রেখে দিলেন। এই হচ্ছে শোভাদি। আমি বলি, শোভাদি না থাকলে উৎপলদা এতটা ওপরে উঠতে পারতেন না। অবর্তমানে দুঃসময়ে শোভাদি যে কীভাবে আগলেছেন আমি খুব কাছ থেকে দেখেছি, অনেক ছোট ছোট ঘটনা জানি। এই হচ্ছেন শোভাদি। খুব ভালো একটা প্রশ্ন, নতুন একটা সংযোজন হলো আমাদের উপরি পাওনা সবুজ পাতাকে ধন্যবাদ। পরবর্তী কে প্রশ্ন? শঙ্কর। উৎপল দত্ত নাট্য প্রযোজনা সম্বন্ধে অসিদ্ধার বক্তব্য ব্যক্তিগতভাবে আমি তো অভিভূত এবং সবাই অভিভূত। আমি যে প্রশ্নটা করছি সেটা একদমই ব্যক্তিগত প্রশ্ন। অসিদ্ধা যখন বললেন যে দুর্গাপুরে এক জায়গায় শো করতে গিয়ে যখন ওরা বেরিয়ে আসছেন ব্যারিকেড করে, অলোকের ঠাকুমা এসে তাদের বুকে জড়িয়ে ধরে বলল, তোমরা মায়ের দুধ খেয়েছো, এটা নাটকের জয়। একজন নাট্যকর্মী হিসেবে সেই কথা শোনার পর আমার অজান্তে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আপনি যখন বললেন যে নাটক করতে করতেই রাজনীতি শেখা হয়, রাজনীতিতে আসা হয়, সেইটা শোনার পর আবেগপ্রবণ হয়ে আমার শরীরের শিরাগুলো নড়ে উঠল। এইটা একজন নাট্যকর্মী হিসাবে এই আবেগ কারণে অকারণে চোখ থেকে জল বেরিয়ে আসা, এটা আপনি কীভাবে দেখেন? একবার শেষ কথাটা আমি খুব পরিষ্কার বুঝতে পারলাম না। এইভাবে নাট্যকর্মী হিসেবে যখনই নাটকের এই জয় দেখলাম, ওই আবেগে আবেগপ্রবণ প্রবণে আমার চোখ দিয়ে জলটা বেরিয়ে এলো। হ্যাঁ, সত্যিকারের মন দিয়ে কোনো একটা কাজ করলে, অন্তত সৃজনশীল কাজে যুক্ত থাকলে, তার মধ্যে একটা আবেগ না থাকলে হয় না। এই আবেগটা নানা স্তরের হয়। উৎপল দত্ত এই আবেগের বাইরে ছিলেন না।
অসম্ভব আবেগপ্রবণ ছিলেন, আবেগটাকে কন্ট্রোলও করতে পারতেন, আবার কখনো কখনো পারতেনও না। একটু আগেই বলেছিলাম একটা শিশু ওর মধ্যে বাস করত, সেই শিশুটা ওই থিয়েটার ঘিরেই থাকতো। আপনাদের 3টে ছোট ছোট ইনসিডেন্ট বলি তার ছেলে মানুষের। 69-70s-এ এলটিজি আসাম ট্যুরে গেছে, 41 দিনের ট্যুর। বঙ্গাইগাঁও থেকে শুরু হয়েছে তিনসুকিয়া পর্যন্ত, ডিব্রুগড় পর্যন্ত। তা ওই এতে এক জায়গায় আমরা আছি, সেখানে 3 দিন শো আছে, তিনসুকিয়াতেই বোধ হয়, হ্যাঁ হ্যাঁ আছি। তা ওই একদিন গ্যাপ আছে, দলের ছেলেরা সব এই বেড়াতে বেরোলে, এই জায়গায় কেউ কেনাকাটা করবে, হ্যাঁ এইরকম। উৎপলদা আমায় শুধু তুমি যেও না তো, আর এখানে একটা জায়গা আছে, ওরা কেউ জানে না। ওখানকার যে পুরনো রাজ ফ্যামিলি ছিল তার একটা বড় রুইন্স সেখানে আছে, বলে ওটা একটা দেখবার জিনিস, তুমি আর আমি যাবো। তা আমি শোভাদি উৎপলদা সেখানে গেলাম, সেই দেখে ভাঙা পিলা সেই তো সেখানে দেখে বসে বসে, তখন তো খুব খারাপ অবস্থা চলছে মিনার্ভা এলটিজির আর্থিক, স্টেজ থাকে কি থাকে না ঠিক নেই। এই বোধে বলে নিজেদের স্টেজ না হলে বুঝতে কিছু হবে না, এরকম একটা স্টেজ বলে ওই দুটো পাথরে আমরা দুজন বসে উৎপলদার আমার কথা হচ্ছে, বলে স্টেজটা এইরকম হবে, এইরকম হবে না, এইরকম না, এইরকম হবে। দুজনের মানে ওই সেই এক বাটি কাঁসার জামবাটি দিয়ে গরম দুধ ফুঁদি আর খাই, তা আমাদের দুধও নেই, জামবাটিও নেই, শুধু ফুঁটাই আছে দুই গুরু শিষ্যর। আমরা সেই কল্পনায় গড়ছি সেই থিয়েটার হলটা কীরম হবে, কীরম সাইজ হবে, স্টেজটা কীরম থাকবে। এবং লাস্টে এসে আমি বললাম, বুঝলেন ওই ওই কার্টেনগুলো সিটগুলো এক রং হবে, বেশ ক্লটেড ব্লাডের মতো রং হবে, ভেলভেটের মতো এই থাকবে। না না না, ক্লটেড ব্লাড না, ব্লু ব্লু, ডিপ ব্লু। আমি ডিপ ব্লু বলতে কী বোঝাচ্ছি, প্রুশিয়ান ব্লু। না, প্রুশিয়ান ব্লুর চেয়ে ইন্ডিগোটা অনেক ভালো। এবার ইন্ডিগো ব্লু না প্রুশিয়ান ব্লু, এই নিয়ে দুজনের আমাদের মানে সে বচসা প্রায় ঝগড়ার কাছাকাছি চলে যায়, যেন কালকে গিয়েই সেইটা হবে, সব কিনে টিনে আমরা লাগাবো এরকম। সে শোভা দিয়েছে, কী হচ্ছে তোদের ছেলে মাঝে, ও বলছে যেন বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে এলো, মানে ও আমাকে হারিয়ে দিল এরকমভাবে। তারপরে আরও মজার, বোধহয় 6th বা 7th শো টিনের তলোয়ার এতে হচ্ছিল রবীন্দ্র সদনে। ন্যাচারালি আমি প্রিয়নাথকে লাস্ট সিনে প্রিয়নাথ নেই, আমি ফিরে গিয়ে তাড়াতাড়ি মেকআপ তুলে স্টেজে চলে আসবো, কারণ শেষ হলে সব জিনিসগুলো গোছানো তদারকি করতে হবে। তা আমি গিয়ে পোশাক ছাড়ছি, হঠাৎ শোভাদি দৌড়ে দৌড়ে এসছে, তুই শিগগির যা, তুল কালাম করছে, উৎপল যা করছে। আমি ঘুরে দেখি উৎপলদা ওই এক একটা প্রপের জিনিস আচ্ছা যেরকম রাগলে করতো, হ্যাঁ চিৎকার করছে, আর একটা করা আছে। আমি গিয়ে পেছন থেকে, কী হচ্ছে কি, আড়াই সেকেন্ড পরে কাটেন মারছে ওপরে গিয়ে। আমি কাটেন মারার দায়িত্বটা আপনি ওকে দিয়েছিলেন মৃণালকে, আমি তো বারণ করেছিলাম, প্রোডাকশন ইনচার্জ তো আমি, আমার কথা না শোনে না, তাই বলে এই করবে বলে একটা জিনিস তুলবেন না, একটাও আপনার হাতের তৈরি না, সব আমি ওই ছেলেগুলোকে নিয়ে রাত জেগে ঘাম ফেলে তৈরি করেছি একটা। এইবার ভেঙে পড়লেন, কি বলছো জানো, এইভাবে করেছে। এইরকম শিশুর মতো ছিলেন, বিরাট শিশু। এটা খুব আবেগ না থাকলে হয় না, খুব ভেতরের একটা অন্য আবেগ, সেটা ওই আবেগটার জন্য যে সারল্য দরকার হয় এবং সেই সারল্যের জন্য যে প্রজ্ঞাত দরকার হয়, সেটা উৎপল দত্তের ছিল। শিশুর মতন কেউ একটা এতটুকু ভালো করেছে, বাহ 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 বলে তাকে জড়িয়ে ধরল। অ্যাপ্রিসিয়েট করতে জানতেন, প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারতেন। আর যেটা ওনার ভালো লাগানো, ওনার একটা কয়েনের ছিল, কেমন হলো স্যার, দুর্ধর্ষ কি বল, এই দুর্ধর্ষ মানে হচ্ছে ওনার ওটা নাকচ হয়ে গেছে, কি হচ্ছে কি, মানে ওরা তো জানে না। মানে এইরকম শিশু সুলভ কতগুলো ব্যাপার ছিল। কাজে আবেগ
যে কোনো সৃজনশীল মানুষের মধ্যেই থাকা দরকার। আবেগ না থাকলে সে যাদের নিয়ে লিখছে, যাদের জন্যে কাজটা করছে, তাদের জন্য কাঁদবে কী করে, তাদের জন্য হাসবে কী করে? সেটা যদি হাসা কাঁদাটা না করতে পারে তাদের জন্য তার সৃজনের মধ্যে দিয়ে, তাহলে তার সৃজনটাই ব্যর্থ হয়ে যায়। খুব বড় আবেগের দরকার, ম্যাসিভ ভেসুভিয়াসের মতো আবেগ, ওটা চেপে রাখতে হয়। পরবর্তী আরেকটা কথা বলি, ভালোবাসা কমরেডদের। একবার একটা ঠিক হলো পিএলটিতে, জাস্ট পিএলটি হয়েছে, যে সবাইকে ওই কি একটা করতে হবে, 400 টাকা করে এক্সিকিউটিভ কমিটির যারা আছে তাদের দিতে হবে। তা মিটিংয়ে বসে আমি বললাম আমি তো পারবো না দাদা, কারণ তখন আমার রোজগারপাতি নেই, নেই, এদিক ওদিক টুকটাক করি, আমি সত্যি কোত্থেকে দেবো, আমি কমিট করে কি সেই সময় 400 টাকা মানে অনেক টাকা, কিন্তু মানে এটা আমি বলছি 71-72 সালের কথা, 71 সালের কথা। হয়ে গেল মিটিং, সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না, তুমি বসো, কথা আছে। সবাই চলে গেল, তুমি হুট করে সবার সামনে বললে কেন দিতে পারবে না? আমি বলছি পারবো না উৎপল, আমি মিথ্যে কথা বলবো নাকি? সে তো আমি ভাবতে হবে না মিথ্যে কথা বলবে কি না বলবে, যত সব আহাম্মুখী, যাও বলে ভেতরে ঘরে চলে গেলেন। শোভা দিয়ে তখন ওই ডান দিকের ঘরটায় ঢুকে, ভেতরে যে ঘরটা ওটা শোয়ার ঘর ছিল, ঢুকে গিয়েই একটু বাদেই শোভা দিয়ে বেরোলেন, যা উৎপল ডাকছে ঘরে যা। এরম বসে আছেন, আমি এসে এইখান দিয়ে ঢুকলাম, এটা ডাকো, 4টে 100 টাকার নোট, কাউকে বলবে না, কাউকে বলবে না। নেই তো কি হয়েছে, আমি নেই, চোখ ছলছল করছে। এই পিতার স্নেহ, কমরেডের ভালোবাসা, গুরুর ভালোবাসা শিষ্যের প্রতি, তার সম্মান রক্ষা করার জন্য। শঙ্কর মৈত্র এর আগে প্রশ্ন করেছিলেন, এখন প্রশ্ন করছেন আমাদের সুকুদা স্বপন মৈত্র, ব্লু স্কাই থিয়েটার। আচ্ছা, উৎপল তো অসিতবাবুর যে বক্তব্য শুনে আমিও মোহিত হলাম, তবুও আমার কতগুলো ব্যাপারে যে প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আমি ওনার কাছে কিছু বক্তব্য রাখছি। আচ্ছা, উৎপল দত্ত যে সময়ে, যে পরিমণ্ডলে, যে আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশের মধ্যে তিনি নাটকের কাজ করেছেন, সেই সময় কি উৎপল দত্তকে উৎপল দত্ত হবার জন্যে সহায়তা করেনি? আপনার কি মত? এখন কি সেই ধরনের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা রয়েছে যার মধ্যে দিয়ে একটা নতুন উৎপল দত্ত তৈরি হতে পারে? এটি আমার প্রশ্ন। এটা খুবই প্রয়োজনীয় প্রশ্ন এবং খুব সঙ্গত প্রশ্ন। যে কোনো সময়ে একজন সৃজনশীল শিল্পী যখন মাথা তুলে দাঁড়ান, সময় তাকে সেইখানে সাহায্য করে। সময় মানে তার আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশটা। তখন যে সময়টা ছিল, আপনারা জানেন, মোটামুটি ওই 60-এর দশকটা এমন একটা দশক, সারা পৃথিবীর রাজনৈতিক সাংস্কৃতিক জীবনের তুলকালাম ভাঙাচোরা হচ্ছে। আমাদের দেশেও তার অভিঘাত এসে পৌঁছেছে এবং সেই সময়ের টানে, সেই সময়ের ডিম্যান্ডে একজন উৎপল দত্ত অনেক অনেক অনেক, যেরকম একটা সন্তানের জন্ম হয় যখন প্রচুর প্রচুর ক্রোমোজোমস মার এর মধ্যে যাচ্ছে, তার মধ্যে ফাইট করতে করতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট রুলে একজন বেঁচে উম্বে গিয়ে তার আকারটা পায়, ঠিক সেই রকম আরও অনেকে লড়াই করছিলেন, কিন্তু করতে করতে সেই লড়াইতে উৎপল দত্ত ওইখানে গিয়ে পৌঁছলেন। এবং সর্বযুগে সর্বকালের এটাই ঘটনা, সময় পারিপার্শ্বিক তাকে সাহায্য করে। কিন্তু একা উৎপল দত্ত থেকে এই উৎপল দত্ত হতে পারতেন কিনা, যে স্ট্যাচারে আমরা এখন দেখছি, সেটাও চিন্তার বিষয়।
তার সহযোগে তাকে সাপোর্ট করবার জন্যে চারপাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তৈরি হয়েছিলেন একটা তাপস সেন, একটা নির্মল গুহ রায়, একটা হেমাঙ্গ বিশ্বাস, এরকম রবিশঙ্করজি, এইরকম অসংখ্য মানুষ এসে তাকে ঘিরে দাঁড়িয়ে সেই গাছটাকে আরও বেশি সার দিয়েছেন। এই মানুষগুলোও সেই সময়েরই সৃষ্টি। কাজে ওই যখনই সময়ে একজন বড় বটগাছ তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে দেখতে হবে তার আশেপাশেও ওরম অনেক কিছু সার এসে জমেছে। একলা কেউ কখনো বড় হতে পারে না এই স্ট্রেচারে। এবং এটাও ঘটনা, তার আর্থসামাজিক পরিবেশ সেই সময় যা ছিল এখন হয়তো এক্স্যাক্টলি সেটা নেই। কারণ বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি, বিশ্ব সমাজনীতি, সংস্কৃতি সব কিছুর অনেক ওলটপালট হয়ে গেছে। কিন্তু যদি একটু ভেবে দেখেন, মোদ্দা ব্যাপারটা কিন্তু সেইখানেই রয়ে গেছে, সেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, সেই বঞ্চিত এবং শোষকদের জায়গাটা রয়েই গেছে, অন্য চেহারায় আছে। এই চেহারায় একজন উৎপল দত্তর ক্লোন বার করা সম্ভব নয়। আরেকটা কেউ হয়তো বেরিয়ে আসবেন, সময় হলেই তার চারপাশ থেকে ঘিরে আসবে, আমরা সেই অপেক্ষায় আছি। ওই রকম একটা শির দাঁড়া সোজা করা মানুষ এবং তার দর্শনে বিশ্বাস থেকে তৈরি হওয়া মানুষ, এক্স্যাক্ট সেরকম হয়তো হবে না, কিন্তু এই সময়ের আর একটা উৎপল দত্ত হবে। এরম উৎপল দত্তরা তো আর, বা মাইকেল মধুসূদন কি বিদ্যাসাগর কি, এরা তো বছর বছর আসেন না, দশকে দশকে আসেন না, হয়তো টাইম নেয়, সময়টা নেয়। একটা শিশির ভাদুড়ী চলে যাওয়ার এত পরে একটা উৎপল দত্ত থিয়েটারে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আমাদের সেই পথ চেয়ে বসে থাকতে হবে এবং আমাদের যতক্ষণ আছি আমরা ওয়াচ করব সেই সিমটম কোথাও পাচ্ছি কি না, এটা আমাদের দায়িত্ব। এবং যদি এতটুকু কোথাও সেটা দেখি, আমরা যারা এখানে যারা আছেন তাদের মধ্যে বলতেই ভরসা করি, যাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক এবং জীবন দর্শন আছেন, আমাদের কাজ পুরোদা হিসেবে সেইটাকে আরও নারিশ করা, তাকে বাঁচিয়ে তোলা, যদি কোথাও সেই এতটুকু সিমটম আমরা দেখতে পাই। ভারতীয় গণনাট্য সংঘের উচ্চারণ শাখার রেজ্জাক দা। উৎপল দত্তের প্রযোজনা সংক্রান্ত যে আলোচনা এখানে অসিদ্ধা করছেন, গণনাট্য সংঘের একজন কর্মী হিসেবে আমার খুব আশা ছিল, সেই জন্য আমি সেই মোঘরাট থেকেই ছুটে এসেছি অসিদ্ধার কথা শুনবো বলে, এবং ভালোই লাগলো। আমি বলছিলাম প্রদীপদাকে বা সংগমদাকে বলছিলাম যে আমাদের যারা গণনাট্যের আরও অনেক জেলা স্তরের নেতৃত্ব আছে, তারা কি খবর পেয়েছেন? এরকম একটা আলোচনা দরকার, কারণ আমরা তো পথে নেমে নাটক টাটকগুলো করি। তো উনি বলেছেন যে আমরা সবাইকে খবর দিয়েছি। যাই হোক, কেন আসেন না সেটা পরের বিষয়। অসিদ্ধার একটা কথা আমার শুনে মনে হলো, যেটা হলো এই যে চারু মজুমদার, কানু সান্যাল বা আর যাদের কথা বললেন, এই সমস্ত মানুষজনের সান্নিধ্যে উৎপলদা তার রাজনৈতিক জীবনে বা তার এই নাট্যচর্চার ক্ষেত্রে তারা কি এই রসদগুলো তার জুগিয়েছিলেন? বা পরবর্তীকালে আবার দেখলাম যে তিনি বামফ্রন্টের হওয়ার আগে, অর্থাৎ 70, 71, 72-এর সময় থেকেই আবার গণতান্ত্রিক আন্দোলনের বর্তমান যে সমস্ত নেতৃত্ব তাদের হয়েও তিনি কাজকর্মগুলো করেছিলেন। তাহলে কি তার রাজনৈতিক মতপার্থক্য সেই সময় ছিল? বর্তমান যারা যে বামফ্রন্টের যে সমস্ত নেতৃত্ববৃন্দ বা বামফ্রন্টের পক্ষে যে প্রচারগুলো তিনি করেছিলেন, সেটা কি একটা আলোচনার ভিত্তিতে আমার মনে হচ্ছে, আপনার কাছে প্রশ্ন যে সেটা কি কোনো একটা আলোচনা সূত্রে মানে উনি কি বলবো, মানে ওনার নিজের ভুলটাকে উনি স্বীকার করেছিলেন? এইটাই হচ্ছে আমার কথা। কেননা আমি নিজে দেখেছি
যেমন ধরুন ওনার একটা নাটক দৈনিক বাজার পত্রিকা, যে নাটকটি সেই সময় উনি প্রচার করেছিলেন এবং আমরাও মগরাহাটে ওনাকে ওই নাটকটি আনার জন্য ওনার কাছেই গিয়েছিলাম এবং উনি এসেও ছিলেন মগরাহাটে। আমরা অনেক কথা ওনার সম্পর্কে শুনেছিলাম, তারপরে যখন আমরা দেখলাম এই মতপার্থক্য উনি কি পরবর্তীকালে উনি মিটিয়ে নিয়েছিলেন, এইটি আপনার কাছে প্রশ্ন। না, যে সময়টা কথা বললাম সেই সময়টায় যে টালমাটাল অবস্থাটা হচ্ছে, যখন মনুমেন্টের ওখান থেকে সিপিআই এমএলএর প্রতিষ্ঠা ঘোষিত হলো, সেও মিটিংয়েও উনি ছিলেন এবং এই পার্টি তৈরি হওয়ার প্রায় বছর দেড়েকের মধ্যে বোঝা গেল এর মধ্যে অনেক কিছু বেনো জল ঢুকছে, পার্টি ওই পার্টিটাও টুকরো টুকরো হতে থাকলো কিছু ইন্ডিভিজুয়ালিস্ট নেতাদের দৌলতে। হ্যাঁ, কিন্তু সেই সময় যখন উনি ওই নকশালদের নিয়ে নাটকটা তীর করছেন, সেই সময় কিন্তু পার্টি সিপিআইএম চূড়ান্তভাবে তাকে আক্রমণ করেছে, তিনিও ডিফেন্ড করবার চেষ্টা করেছেন এবং যত আস্তে আস্তে, কারণ তার রাজনৈতিক জ্ঞানটা তো প্রগাঢ় ছিল, বুঝতে পারছেন এটা ভুল জায়গায় চলে যাচ্ছে, আস্তে আস্তে তিনি সেটব্যাক শুরু করলেন এবং তারপর ওখান থেকে চলে এলেন। এক সময় ছেলে মানুষের মতো বলেই দিলেন আমি তীর নাটকটাকে ডিজোন করছি, ওটা আমি লিখিনি। এটা আর এক ধরনের ছেলে মানুষই, এটা পলায়নী মনোবৃত্তি, এটা উৎপল দত্তের কাছে আমি কখনো আশা করিনি। উনি বলতে পারতেন যে আমি সেই সময় এইটাতে আকৃষ্ট হয়েছিলাম, মনে হয়েছিল ঠিক তাই করেছিলাম। উৎপল দত্তর জীবনে আমার চোখে এইটাই সবচেয়ে কাপুরুষতার জায়গা, এই একটাই ইনস্ট্যান্স আমার কাছে আছে। এবং তখনকার যে পার্টির সঙ্গে লড়াই, সেগুলো আপনারা সেই সময়কার ওই দেশব্রসী, দেশহিতৈষী ইত্যাদিগুলো পড়লেই সমস্ত বহু প্ল্যাম্পলেটও চালাচালি হয়। এবং উনি যখন সরছেন তখন আবার সিপিআই এমএলএর সঙ্গেও ওর বিরোধ শুরু করলো, সেখানেও প্রচুর তাত্ত্বিক লড়াই শুরু হলো, তার প্রচুর লেখা আছে, সরোজদার লেখা, তার উত্তরে ওনার লেখা, বিরাট ডিবেট চলেছিল। কাজে উনি রাজনৈতিক মতবাদে আমি ভুল করেছেন বলবো না, বলা উচিতও নয়, ওনার নিজেরও বলা উচিত নয়, কারণ ওনার সেই পদক্ষেপের পরে কতগুলো ছেলে ভুল পথে চলে গেছে আপনারা জানেন, আমার কতগুলো বন্ধু মরে গেছে, এর দায়িত্বটাও তোকে নেওয়া উচিত ছিল। পরবর্তীকালে কি করে উনি বলেন যে আমি তীর নাটককে ডিজোন করছি, ওটা আমার লেখা নয়? এইটা ওনার ভুল, মানুষ মাত্রই ভুল করেন এবং সেই স্বীকারটাও করা উচিত সেইভাবে। এরা পলায়নী মনোবৃত্তি নিয়ে নয়। হ্যাঁ, আমি করেছিলাম, আমার তখন মনে হয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি এটা ঠিক হয়নি। এইটা বললে সবচেয়ে ভালো হতো, আমি ডিজোন করে দিলাম। আপনি ডিজোন করে দিলেন এতগুলো আপনার ছাত্রের মৃত্যুকে, মরে যাওয়াকে, এইটা আমি মেনে নিতে পারি না। তিনি উৎপল দত্তই হন, বার্টল ব্রেক্সই হন, স্বয়ং শেক্সপিয়ার হন, যিনিই হন। আমি একটা কথা বলে রাখি, বারবার উনি বলে গেছেন, উনি কিন্তু গণনাট্যের কাছে প্রচণ্ড ঋণ স্বীকার করে গেছেন সারা জীবন। আমি গণনাট্যে না গেলে আমার এই রাজনৈতিক চেতনা তৈরি হতো না। গণনাট্যকে কখনো ডিজোন করেননি এবং যখন গণনাট্য প্রায় ডিফাঙ্ক্ট ওই 60s মাঝখান থেকে, যখন সিপিএমের ভাঙাটা শুরু হবে ওই সময় থেকে, সেই সময় তো গণনাট্য প্রায় ডিফাঙ্ক্ট হয়ে আছে, কোনো কাজ করছে না। সেই সময় উনি অত্যন্ত ক্রোধে ব্যঙ্গ করতেন গণনাট্যকে, যার ফলে শিল্পী সংস্থা বা পিপলস আর্টিস্ট ফেডারেশন তৈরি করেন ওরা। এবং সত্যি তখন গণনাট্য সংঘেরও হয়তো বাধ্যবাধকতা ছিল, কখনো পথ সেট করতে পারছেন না কারা কোন দিকে যাবে, হিরেনবাবুরা ওই দিকে চলে যাবেন, এটা সোমনাথবাবুরা থাকবেন না, গণনাট্য কালচারাল লিডার্সটাই থাকছে না কমিউনিস্ট পার্টির, যখন ভাগ হয়ে যাচ্ছে মেন কালচারাল লিডার্সরা সিপিআইতে চলে যাচ্ছেন, তাই না? সেটাকেও, ওই ডিফাঙ্ক্ট হয়ে থাকাটাকেও উনি যথেষ্ট ব্যঙ্গ করেছেন, তিরস্কার করেছেন, কিন্তু গণনাট্যের কাছে ঋণটা উনি আমৃত্যু স্বীকার করে গেছেন।
আমরা ক্রমশ ঋদ্ধ হচ্ছি, কিন্তু আর একবার একটুখানি আপনাদের কাছে অনুরোধ করব, যারা প্রশ্ন করছেন তারা যদি দয়া করে আজকের যে বিষয়টা নির্ধারিত সেই বিষয়টার একেবারে অন্তর্নিহিত যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে প্রশ্ন রাখেন, তাহলে এগোতে পারে আরেকটু ভালোভাবে। এগুলো যে একেবারে ফেলে দেওয়া, এগুলো প্রয়োজন নেই এ কথাও বলছি না, এগুলো তো সবই খুবই প্রয়োজনীয় আমাদের সকলের কাছেই। সেই প্রশ্নগুলোর মধ্যে একটু সীমাবদ্ধ রাখলে তাহলে, আর সময়টাও তো যাচ্ছে, উনিও তো যথেষ্ট বয়স হয়েছে, অত দূর থেকে এসেছেন এবং 3টে নাগাদই পৌঁছে গেছেন, 4টা থেকে শুরু হওয়ার কথা, প্রায় 4 ঘন্টা হতে চলল আর কি, এখানেই রয়েছেন। সেখানে যদি বিষয়টার মধ্যে থাকেন, তারপরে যদি হয় যে ওই প্রশ্নগুলো আর আমাদের নেই, তখন অন্য 2-1টা প্রশ্ন প্রাসঙ্গিক হয়তো অন্য প্রশ্ন করা যেতেই পারে, অসুবিধা নেই। পরবর্তী কার প্রশ্ন আছে? নমস্কার। এখন আমরা যেভাবে বিভিন্ন জায়গায় থিয়েটারের ওয়ার্কশপ হতে দেখছি, ডিরেক্টর তৈরি করার জন্য, অভিনেতা অভিনেত্রী তৈরি করার জন্য, তখন আমাদের উৎপল দত্ত কিভাবে আপনাদেরকে ওয়ার্কশপ বলুন বা তৈরি করেছেন, যদি আরেকটু আমাদেরকে বলেন। ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন, আমি এই প্রশ্নটাই আশা করছিলাম। দেখুন, এখন যেভাবে ওয়ার্কশপ কালচার হয়েছে তাতে ওয়ার্কটা কম হয়, শপিংটা বেশি হয়। আমাদের সুবিধে ছিল তখন মিনার্ভা থিয়েটার বলে একটা থিয়েটার আমাদের হাতে ছিল, এবং তার পরবর্তীকালে বেরিয়েও আমরা কন্টিনিউয়াস প্রসেসিংয়ের মধ্যে ছিলাম। যেমন অ্যাক্টার্স ট্রেনিংয়ের দিক থেকে কীরকম হতো, উচ্চারণ, সঠিক উচ্চারণ, প্রতিটি স, প্রতিটি হয়ের উচ্চারণ খুব গোলমাল হয় বাংলায়, র, এইগুলো নিয়ে উনি প্রায় আমাদের কিছু একটা দিয়ে বলতে, এটা পড়ো, এই কবিতাটা পড়ো, মুখস্থ করো, তো করে তা বলতে এইটা না। এবং যেহেতু আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়েছিলাম স্কুলের লাইফে, আমি সংস্কৃতটা মোটামুটি খুব ভালো জানতাম, এখনও খানিকটা জানি। তা উনি সেটা জানতেন। অসিত এটা এই বলো তো, তা আমি একটা হয়তো বললাম, এইটা এই সংস্কৃতের যে উচ্চারণ বিধিটা আছে, এইটাকে বেস করে জীবটাকে তৈরি করো, এইটাকে বেস করে জীবটাকে তৈরি করো। আর ওই যে মডিউলেশনসটা মানেটা, মডিউলেশনস তোমরা সবসময় করছো, যে দূরে যে লোকটা আছে তাকে তুমি যে পিচে ডাকছো, কাছে যে লোকটা আছে তাকে সে পিচে ডাকছো না। এই কমন সেন্সটা মাথায় রাখো। এবং বিভিন্ন তখন সে অনেক দলে খুব মডিউলেশন নিয়ে কাজ হয়, আবৃত্তিটা বেশি হয় বলে। অভিনয়টা কিন্তু আবৃত্তি নয়, অভিনয়টা যেমন আবৃত্তি নয়, সেরকম আবার মিনমিন করবারও নয়। তোমাকে তোমার কথাটা, তোমার একটা হিসিং সাউন্ডও তোমার শেষ দর্শকের কাছে পর্যন্ত পৌঁছে দেবে। তোমার ভয়েস প্রজেকশনটাকে ঠিক করো। এর জন্য কতগুলো এক্সারসাইজেস বা আসনের কথা বলতেন, নিজে সবসময় করে দেখাতে পারতেন তা নয়, সেইগুলো প্রতিনিয়ত আমাদের চর্চা চলত। আর অভিনয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতেন সেন্স অফ রিদম অ্যান্ড টেম্পো, তাল এবং লয়। যে প্রত্যেক সিচুয়েশনে সিনের একটা কোনো ভাব থাকে, সব ভাবের তাল লয় এক নয়, সেইটাকে বোঝার চেষ্টা করা। এবং কোঅ্যাক্টরদের সঙ্গে আপনার অভিনয়কে সেই তাল লয়ে মেলান, তাহলে জিনিসটা একসঙ্গে জেল করবে। তা নইলে এটা ছুট হয়ে যাবে, মাখবে না। পজের কান তৈরি করুন, শুধু বললেই হবে না, থামবো, কতটা থামবো। এবং একটা যেটা বারবার বলতেন, অনেকের টেন্ডেন্সি আছে, আজ তুমি এই যদি বলো, কাল আমি তোমার সঙ্গে থাকবো না। বলে প্রতিটি শব্দকেই তোমার ঐতিহাসিক গুরুত্ব দিয়ে বলবার দরকার নেই। শব্দের মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফোকাল পয়েন্ট, সেই শব্দটাকে উজিয়ে দাও,
বাকিগুলোকে সাবডিউ করো। এইভাবে বোঝানো। পাংচুয়েশন শুধু লিটারাল পাংচুয়েশনটা দেখো না, সাইকোলজিক্যাল পাংচুয়েশনটা বোঝাও। গো ইন বিটুইন দ্য লাইন্স, তলায় কি আছে। এই ডায়লগটা তো ছাপার অক্ষরে এই লেখা আছে, কিন্তু এর ভেতরে আর কি কি আছে সেটা কিভাবে তুমি তুলে আনতে পারো, এইগুলোর ওপর ভীষণ জোর দিতেন। আর একটা জোর দিতেন, শোনো শোনো, গান শোনো, ভালো ক্লাসিক্যাল গান শোনো, বাজনা শোনো, কান তৈরি হবে, রুচি তৈরি হবে, সেন্স অফ রিদম অ্যান্ড টেম্পো তৈরি হবে। যত পারো শোনো গান বাজনা, ভালো গান বাজনা, লারে লাপ্পা নয়, ক্লাসিক্যাল। উনি ক্লাসিক্যাল বেসটা বেশি পছন্দ করতেন এবং তাতে আমাদের অনেক উপকারী হয়েছে বলে আমি মনে করি। আর ফিজিক্যাল অ্যাক্টিংয়ের ওপর ভীষণ জোর দিতেন, যে তোমার ফিজিক্যাল মুভমেন্টের মধ্যেও সেই লয় তাল রাখতে হবে। ওই কিছু কিছু ফুট স্টেপিং আমাদের শিখেছে না, তো মিউজিক বাজিয়ে দিলেন, এর সঙ্গে স্টেপিং রাখো, এই থাকো, এই যা করো। ব্রিটিশ স্টেজের কিছু কিছু এক্সারসাইজেস ফুটওয়ার্কের সেইগুলো করাতেন, করতে বলতেন এবং কখনো কখনো নিজে থেকে নিজেও দেখিয়ে দিতেন। আর অসম্ভব ফ্লেক্সিবল বডি ছিল, শরীরটাকে মুহূর্তের মধ্যে দুমড়ে এইটুকু করে দিতে পারতেন। ওই ফ্লেক্সিবিলিটি, রিল্যাক্সেশন, রিল্যাক্সলি করো, কোনো স্ট্রেন নিও না অভিনয় করবার সময়। তুমি যত স্ট্রেন নিয়ে স্টিফ হবে, দর্শকের কাছেও সেটা স্টিফেন্ড হয়ে যাবে। রিল্যাক্স করো, এনজয় করো, এনজয় ইয়োর লাইন্স। যে কথাগুলো বলছো সেগুলোর মানেটা আদ্যপান্ত, তার ভেতরের মানেটা, বাইরের মানেটা তোমার যদি নখদর্পণে থাকে, তাহলে দর্শকের কাছে তুমি যত অল্প কথাই বলো না কেন সেটা পৌঁছবে, নইলে পৌঁছবে না। এই জায়গাগুলোতে বেশি জোর দিতেন। আর এই জায়গাগুলোতে বেশি জোর দিতেন এবং ফিজিক্যাল মুভমেন্টে বেশি জোর দিতেন। এবং ওনার যে কোরিওগ্রাফিক বা ব্লকিংয়ের জায়গাটা, ওনার প্রায় ইষ্ট দেবতা ছিলেন রাশিয়ার ওখলোপকভ, যে মাল্টি লেভেলে নিয়ে যাওয়া কম্পোজিশনকে, কোরিওগ্রাফিকে। বলছে ভার্টিক্যাল প্লেন তো আছে, হরাইজন্টাল প্লেনটা তো আছে, ভার্টিক্যাল প্লেনেও নিয়ে যাও। ভার্টিক্যাল প্লেনে নিয়ে গিয়ে কি হবে, তুমি দর্শককে এক জায়গায় মোহিত করে তাকে মেসমেরাইজ না করে তাকে ছিটকে দাও। ওই উপরে দেখছে, ওখান থেকে দেখো তো অ্যাকশনটা এইখানে চলে এলো, বিভিন্ন লেভেলে ছড়িয়ে দাও, তাকে রেস্ট নিতে দিও না। সে খাটুক থিয়েটার দেখতে গিয়ে, তবে সে ইনভলভড হবে থিয়েটারের সঙ্গে। এইগুলো তার বেসিক দর্শন ছিল। এবং লাইটে কালার যত না দেয়া যায়, প্লেন লাইটের ওপর তার আলো ছায়ার খেলা তো বটেই, কিন্তু উৎপল দত্তের প্রযোজনায় কালারের ব্যবহার লাইটে প্রায় দেখবেনই না। আমি চলে আসার পর দাঁড়াও পথিকবর বলে একটা নাটক করেছিলেন মাইকেল মধুসূদনকে নিয়ে, তা আমি তখন ছেড়ে দিয়েছি, আমি তখন যাত্রায় আছি। তা একদিন ভদ্রবলে চলো দেখতে হবে, ইউনিভার্সিটির ইনস্টিটিউটে হচ্ছে। আমি বসে উৎপল দত্তর প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে আমি বিশ্বাস করতে পারছি না উৎপলদা এগুলো করেছেন। কতগুলো ধাবড়া ধাবড়া ব্লক বসানো, তাতে হলদে সবুজ কত সব রং দেয়া, আলো পড়ছে লাল নীল। আমি শোয়ের শেষে যেতেই কেমন দেখলে বলে, আমি দেখলাম তো ভালো, কিন্তু যা দেখে শিখেছিলাম আপনার কাছে এবার ভুলে যাব। এগুলো কি হয়েছে? হাসতে লাগলে কী করবে বলো, এরা সব করছে। সমর টমরকে জিজ্ঞেস করো কি? আমি জিজ্ঞেস করবো আপনি কী করতে বসেছিলেন এখানে? আমাদের কি ভুলে যাব আপনি যা যা শিখিয়েছিলেন? ওনার কথায় ছিল ক্রিয়েট ম্যাক্সিমাম এফেক্ট উইথ মিনিমাম মেটেরিয়ালস। যতটুকু দিলে না, মনে করুন তিতাস একটি নদীর নামের ওই যেখানে সুবলকে মাছ দরিয়ায় ডুবিয়ে মারা হচ্ছে রাতে, সিম্পলেস্ট পসিবল থিং, যেটা পরে আমি একটা প্রোডাকশানে তাপসদা আমাকে ব্যবহার করেছেন, মনে আছে? ওই সমরেশদার গল্পটা নিয়ে সেই মরশুমের একদিনে সেই নৌকাতে ব্যবহার করেছিলেন। কিচ্ছু নয়, পিচ ব্ল্যাক স্টেজ, একটা এরম কাট আউট, নৌকার সামনে গলুইটা যেরম দেখা যায়, পেছনে একটা বাঁশের ওপর একটা লণ্ঠন, তাও তাকে
ভুষো দিয়ে ম্লান করে দেওয়া হচ্ছে যাতে গ্লেয়ারটা ছিটকে না লাগে, এবং মিউজিক তার সঙ্গে ওইটা দুলছে প্রচণ্ড, ওকে ডোবানোর জন্য যখন মারপিট হচ্ছে করতে করতে তার মধ্যে তলিয়ে যাচ্ছে, কিছুই নেই, বেয়ার স্টেজ, এবং তার যে কী এফেক্ট, তার ওই ছন্দ লয়, তার ওই মুভমেন্টের সমস্ত নিয়ে সে যারা দেখেছেন তারা ভুলবেন কোনো দিন বলে আমি মনে করি না। এই 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 জায়গাগুলো ছিল ওর প্রোডাকশনের ট্রেনিং। সো কল এই ওয়ার্কশপ ওই ধরনের ওয়ার্কশপ না, এটা অন রিহার্সাল অফ রিহার্সাল থেকেই হতো। আর কিরাম ছিলেন যে পার্ট তোমার আগা গোড়া মুখস্থ থাকবে, তার জন্য তোমাকে অন্য এফর্ট দিতে হবে না, ওটা সুইচের মতো চলে যাবে, কারণ সেটা যদি না যায় ওটার দিকে তোমার মন যায় তাহলে তুমি অন্য এগুলোতে মন দিতে পারবে না। হয়তো অজয় ভিয়েতনাম বাইরে শো আছে, বাসে যাচ্ছি যেতে, বা মানুষের অধিকারে বাসে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ একজনের তাকে একটা মাঝখান থেকে কিউ দিলেন, সঙ্গে সঙ্গে তারপর থেকে বলতে হবে এগুলি দিচ্ছেন, মানে ফাম্বল করা চলবে না, তুমি ঠিক আছো কোনো, প্রতিনিয়ত। যে জন্য আমাদের এলটিজির একটা সুবিধে ছিল, আমাদের এলটিজিতে তথাকথিত স্টার কেউ ছিলেন না, তা শেখরদা টেকরদা তখন প্রতিষ্ঠিত অভিনেতা, তবে এই স্টার বলতে যা তা নয়, কিন্তু প্রত্যেকে একটা রিহার্সালে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আপনার যদি 12টা সিনের একটা সিনের 1.5 মিনিটের অ্যাপিয়ারেন্স থাকে, আপনিও ফুল রিহার্সাল আপনাকে বসে ফলো করতে হবে। আপনার পুরো নাটকটা, তার 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 মুভমেন্টস, তার ডায়ালগস, তার বিজনেস সব আপনার এখানে রেখে দিতে হবে। একবার একটা ঘটনা ঘটলো, তখন আমি প্রোডাকশন ইনচার্জ, আর আমাদের যে কস্টিউম যে দেখতো সে বিদ্রোহ করে চলে গেছে, সেটাও আমায় দেখতে হচ্ছে। কল্লোল শেষ দিকে, তা আমি স্টেজে 12টা নাগাদ চলে আসতাম, হঠাৎ আমি এসে দেখি উৎপলদা এসে বসে আছেন, আমাকে দেখেই লাফিয়ে উঠলেন, খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি কেন, কী হলো? আমি তো এরকম সময়ই আসি। ওনারা সে কি, চলো মলয়ের পক্স বেরিয়েছে, মলয় মারা গেছে, মলয় মুখোপাধ্যায় সুভাষ দেশাই করতো, ওই হাত কাটা, মলয়ের পক্স হয়েছে, তুমি মলয়ের পাঠটা করবে। আমি সুভাষ দেশাই, হ্যাঁ অসুবিধে কী আছে, ঠিক আছে করবো। আমাদের না ছিল না, না বলা চলবে না, করবো। তা ওই আমি অন্যদিকে গোছগাছ করে এসে উৎপলদার ঘরে, উৎপলদার ড্রয়ারে স্ক্রিপ্টটা থাকতো, আমি একটু স্ক্রিপ্ট কী হবে, আরও হচ্ছে, আমি ঠিক আছে লাগবে না, এবং করেও ফেললাম। এই যে জায়গাটা, আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্ট, যার 1 লাইনের পার্ট আছে, যার 1000 লাইনের পার্ট আছে, সবাই আমরা সবটা জানি। আমাদের এই ইনভলভমেন্ট, এইটার সঙ্গে আমাদের রক্তের মধ্যে ওগুলো চটকে মাখা হয়ে গেছে। এই জিনিসটাই ছিল ওনার প্রোডাকশনের সবচেয়ে বড় ফোর্স। কিরাম থাকতো দেখুন, যেমন কয়েকটার হয়তো অসুবিধে পড়েছে। এই সুভাষ দেশাই করতে গিয়ে আপনারা কল্লোলের ছবিটা ভাবুন, ইন্টারভ্যালের আগে জাহাজটা তখন এরমভাবে দর্শকের দিকে মুখ করা, সুভাষ দেশাই সেই রেটিংদের জন্যে রুটি খাবার নিয়ে সাঁতরে জাহাজে ওঠে, তারপরে শার্দুল সিংয়ের সঙ্গে জাহাজের নোজে এসে দাঁড়িয়ে দুজনের একটা বচসা হয়, হ্যাঁ, ঐতিহাসিক দৃশ্য। তার মানে এই যে ফ্রেমটা স্টেজে ঠিক তার ডেড সেন্টারে, ওইটা বুঝতে পারছেন কি ইম্পর্টেন্ট জায়গা। আর আলো শুধু এই দুজনকে ধরে রেখেছে। আমি 3-4টে শো হয়ে গেছে, হয়ে গিয়ে তবে একদিন ওরা রাত্রে উঠেছি, হঠাৎ আমার ব্ল্যাক আউট হয়ে গেছে। ওই নিয়ে যেতে যেতে শেখরদা আমার মুখ দেখে বলে, কী হলো, ব্ল্যাক আউট? আমি বললাম, কোনো ভাবনা নেই তোমার, চলো। দাঁড়ালাম, দাঁড়িয়ে শেখরদা ডায়লগ বলছেন, ওই একজন অ্যাক্টার স্টেজে টেকনিক্যালি কম্পিটেন্ট, ওরম অ্যাক্টার আর দুজন আমি দেখিনি। এরমভাবে আমাকে বলছেন, মুখটা ঘুরিয়ে
আমাকে প্রম্পট করছেন। আমি কই 3-4টে ডায়লগ বলার পরে আবার আমার মাথায় এসে গেল। শেখরদা তখন প্রতিষ্ঠিত অভিনেতা, থিয়েটারে শার্দুল সিংয়ের দৌলতে, এবং সিনেমাতেও অনেক কাজ করছেন। আজকাল হলে কি হতো, কে তুই পাঠটা মুখস্থ না করে এমভাবে চলে আসো, হুট করে আমার বিপদে ফেলে দিলে, এ কেন যে এসব লোককে পাঠান নয়। এই আজকালকার এই টাইম দেখেছি, বলো কার্টেন পড়লো, কার্টেনটা পড়তে পড়তে শেখরদা ওইখানেই আমাকে এরকম ছেলের মতো জড়িয়ে ধরলে, দূর উনি চিন্তা করে, ও ব্ল্যাক আউট সব অ্যাক্টার দেয়, আমারও প্রচুর হয়, উনি একেবারে চিন্তা করবে না। এই যে কামারাদারি, কমরেডশিপ, এই যে আমার সহ অভিনেতাকে ভালোবাসা, সে বিপদে পড়ছে মানে আমি তো বিপদে পড়বো। উৎপলদা যেটা বলতেন, তুমি কত বড় অ্যাক্টার তুমি কিছুতে বোঝাতে পারবে না যদি তোমার কো অ্যাক্টারকে তোমার চেয়ে বড় করে তৈরি না করো। এই ছিল আমাদের প্রোডাকশনের বন্দিশ। কাজে ওই প্রোডাকশনগুলোকে ভালো না লাগলেও আপনাকে বসে ঘাড় নিচু করে দেখে তারপর বেরোতে হবে, কোনো ফ্ল নেই। প্রবীরের প্রশ্ন, প্রবীর ঘোষ। এরপরে সব হাত নিচু, একটা উঠুক। তুই না কাঞ্চুল গলি? আচ্ছা, কোনো প্রশ্ন আর? তাহলে কি ধরে নো? আচ্ছা, হ্যাঁ, না হ্যালো, কৃষ্টি সংসদে হীরক জয়ন্তী বর্ষ পদার্পণ করেছে, তাদের শুভেচ্ছা জানাই। প্রদীপদার মুখ থেকেই শুনলাম আজকের যে বিষয়বস্তু, তার বিষয়ে একটা কথা বলি, যে ডিভোশন, আপনাদের নাটকের প্রতি যে ডিভোশন ছিল, আপনি এখনো পর্যন্ত গ্রুপে আছেন, এই রকম ডিভোশন আজকে কি সেইভাবে দেখা যায় যে সময় আপনাদের ছিল, বা পরবর্তীকালে তপনবাবুদের নিয়ে আপনি যে গ্রুপ করেছিলেন, এই ডিভোশনটা কি আজকে দেখা যায়? আমি যখন বেশ ছোট, হ্যাঁ, এই 50 সালটালও হবে, 48ও হবে, ওই টেহরুজি তখন কলকাতায় আসছেন, তখন তো এত ভিআইপি রোড টোড হয়নি, ওই শ্যামবাজার হয়েই আসতে হতো। ওই গাড়ির ওপর নেহরুজি দাঁড়িয়ে এরম করতেন। সে আমিও অনেকবার সে গাড়ির কাছে চলে গেছি, ওই হাত নাড়তেন, কারো মাথায় হাত বুলিয়ে দিলেন, চলে যাচ্ছেন। সামনে পেয়ে পাশে ডক্টর রায় বসে আছেন, এই দৃশ্য দেখতাম। গ্যাগারিন এখানে এসেছেন, ঠিক ওইভাবেই গেছেন। রানী এলিজাবেথ এসেছেন, প্রিন্স ফিলিপ এসেছেন, ঠিক ওইভাবেই গেছেন। কিন্তু আজ কি আপনার কাউন্সিলরটা ওইভাবে যেতে পারে? চারদিকে 4টে চামচা গার্ড না নিয়ে। সমাজের ভ্যালুজ, সমাজের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন এবং বিশ্ব বাজারের সাংস্কৃতিক বিধ্বংসী অভিযান, এই সমস্ত মূল্যবোধগুলোকে নষ্ট করে দিয়েছে এবং আরও নষ্ট করে দিচ্ছে। যাদের মূল্যবোধটাকে চাগিয়ে ধরার কথা ছিল, তারা নিজেদের মধ্যে দাঁড়ি কমার লড়াই নিয়ে পাবলিকলি খেয়েই করছেন। লজ্জার কথা, বেদনার কথা। সেখানে এই ছেলেরা কি শিখছে? আগের দিনে, বেশি আগের দিনেও নয়, এই আমি বলছি ধরুন কত বলবো, 72-73-এও কি 74 এরম সময়, যে আমার ভাই তরুণের বন্ধুরা রকে বসে আড্ডা মারছে, তার মধ্যে কেউ কেউ আমার বয়সী বা আমার চেয়ে বড়ও হতে পারে। হ্যাঁ, আমি হয়তো আসছি, ওরা বসে সিগারেট খাচ্ছিল, তাড়াতাড়ি সিগারেটটা পেছনে লুকিয়ে দিল, কোনো দরকার নেই। মানে ওই এক ধরনের ভ্যালুস ছিল, সেই ভ্যালুসটা আস্তে আস্তে বাজারের সংস্কৃতি ধ্বংস করছে। আগে কোনো কাগজে এই যে এত ধর্ষণ, খুন, মা ছেলেকে মেরে ফেলছে, আর একটা বিয়ে করার জন্য মেয়েকে মেরে ফেলছে, এ তো তখনও ঘটতো, এখনও ঘটে। এখন যে ভাষায়
যে চেহারায় ঘটে, এবং তারপর এখন অডিও ভিজুয়াল মিডিয়ামে সেইটা আসে। তার ফলে কি হচ্ছে, এই সমাজের প্রতি শ্রদ্ধাবোধ চলে যাচ্ছে। এক ধরনের লুম্পেন হুলিগান কালচার এখানে মানে পোতা হচ্ছে, যাতে সেই মহিরু হয়ে ওঠে। সেখানে সেই ডেডিকেশন এই ছেলেটা কি করে দেবে? আজ আজ এই 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 কি বলবো, ভোগবাদী সংস্কৃতি, এই ফোন সেই ফোন, এইটা নইলে হবে না। একটা ছেলে মাকে খুন করে দিচ্ছে একটা বিশেষ ফোন পাওয়ার জন্যে। এই যে লোভ, আজ তার মারুতি ছিল, কাল শেভরলেট চাই, পরশুদিন তার এই চাই। আপনি দেখেছেন কখনো আপনার পাড়ার, ছোটবেলায় ভাবুন, যারা কাউন্সিলর ছিলেন, এমএলএ ছিলেন, তিনি কমিউনিস্ট হতে পারেন, কংগ্রেস হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, তাদের চাল চলন দেখলে মাথা এমনি নিচু হয়ে যেত। এখন দেখুন, আপনার কাউন্সিলরটি যিনি হলেন এবছর, হয়তো 70 কেজি ওজন ছিল, 5 বছর পরে তার 170 কেজি ওজন। এখন একটা এতে বাইকে, ভাঙা বাইকে যেতেন, 5 বছর পরে তার সামনে 3টে বিলেতি গাড়ি দাঁড়িয়ে আছে। তো কী শিখবে? আপনার আমার সন্তানরা এগুলোকে দেখে যে চুরি করো, জোচ্চুরি করো, ইগনোর করো, অপমান করো বড়দের। কাজে এখানে ওই শ্রদ্ধাবোধ এক জায়গাতেই ফিরিয়ে আনা যায়। এখনো প্রচুর কাজ পাগল ছেলে আছে, এর মধ্যেও আছে, নইলে এই সমাজটাই ভেঙে তছনছ হয়ে যেত। তাদের কাছে আপনি যান, গিয়ে আপনি সেই মুখটা দেখান, তবে তো আয়নায় সেই মুখ দেখতে পাবেন। এখন সেই মুখ দেখাবার নেতারা, নাট্য নেতারা, সাংস্কৃতিক নেতারা কোথায় আছেন? এখন তো সবাই হাম হ্যাঁ, উনি সব জানেন, আর সব কেউ জানে না। তো ये गिद्धड़ का राज में कैसे इंसान मिले? যদি সেইটা ফিরিয়ে না আনা যায়, এর জন্য এখনো যারা অন্য সংস্কৃতির মানুষ আছেন, তারা নিজেদের খেয়েই বন্ধ করুন। অতটা সুস্থ শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, ওইটুকু মূল্যবোধ, ডেডিকেশন একটা কাজে লাগতে গেলে যে দিতে হয়, সেইটা কতটা দেবে তাদের বোঝানো। পয়সাটা সব নয়, এখনও নয়। আমি আমার বলবো না, দেখি তো ছেলে মানুষদের, তারা ধার করে করে লক্ষ লক্ষ টাকা ধার করে বিদেশে কারোর কাছে গিয়ে একটা স্পেশাল ট্রেনিং নেবার জন্যে ধার করছে, এসে খেটে সেটা শোধ করবে। তার জন্য বাবার কাছে মার কাছে হাত পাতেনি। কাজে ডেডিকেশনের লোক আছে কিন্তু ছেলেমেয়েরা, আমরা ঠিক তাদের যত্ন করে বড় করতে পারছি না। দোষটা আমাদের এই ক্ষয়ে যাওয়া বুড়োগুলোর, আর কারো নয়। দোষ কারো নয় গো শ্যামা, আমি সখা তো সলিলে ডুবে পড়ি না। সুজিত মৈত্র এর আগে আগামীর, এবারে সৌভিক নস্কর। আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমি জানি না সেটা আজকের যে বিষয়বস্তু তার সঙ্গে প্রাসঙ্গিক কিনা, কিন্তু ইচ্ছা করছে খুব করতে। আজকের দিনে যে থিয়েটারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বা সবাই শুনি, সেটা হচ্ছে ফ্রিল্যান্স অ্যাক্টর বা ভাড়াটে অভিনেতা, যেটাকে বলে চলতি ভাষায়। তো আমি যদি ধরে নিই যে ওই 65 থেকে 72 ওই সময়টায় আজকের এই প্রথাটা চালু খুব রকমের হয়েছে, মানে এই যে একজন অভিনেতা অনেকগুলো দলে অভিনয় করছেন, সেই সময়টা হয়েছে। তো সেই সময় দাঁড়িয়ে উৎপল দত্ত এই বিষয়টি সম্পর্কে তার মতবাদটা কীরকম হতে পারতো, বা এবং উনি কি শুধুমাত্র এই বিষয়টির জন্য নাটকের দলগুলোকেই দায়ী করতেন, নাকি অন্য কোনো কিছুকে দায়ী করতেন? আমি সেটা জানতে চাইছি। না, আসলে সেই সময় আমাদের দেশে এত নাট্যবিদ গড়ে ওঠেনি, ফলে এত নাটকের দলও তৈরি হয়নি। এবং নাটক যারা করতেন, তারা নাটককে ভালোবেসে আসতেন। নাটকের জন্য পড়াশুনো, শেখা, লেগে থাকা, বছরের পর বছর একটা পার্টও পাননি কিন্তু লেগে আছেন,
এইরকম জেদি ছেলেমেয়েরা ছিল এই যে এখন যেটা হচ্ছে যে ভাড়াটে সৈন্যের লড়াই, তখনও ভাড়াটে নিতে হতো, উৎপল দত্তকেও নিতে হয়েছে, কল্লোলে নির্মল ঘোষকে আনতে হয়েছে, শেখর চট্টোপাধ্যায়কে আনতে হয়েছে, এটা তো এলটিজির মেম্বার ছিলেন না কেউ এটা। কিন্তু সেই ভাড়াটেদের মধ্যে একটা জিনিস ছিল, তাদের রাজনৈতিক জ্ঞান এবং রাজনৈতিক ভাবনা চিন্তায় তারা এক প্ল্যাটফর্মে ছিলেন, যার ফলে ওইখানটায় কোনো ঘা খায়নি। তখনকার দিনে শেখরদাকে 400 টাকা মাসে দিতে হতো, কারণ শেখরদার তার প্রফেশন ছিল না। তাও যখন দেয়া যাচ্ছে না, শেখরদা বিনা পয়সাতেও কাজ করেছেন। তার জন্য একদিনও শার্দুল সিংয়ের অভিনয় থেকে উনি সরে দাঁড়াননি। কাজে সেই 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 জায়গাগুলো তখনও ছিল। আর এখন যেটা হয়েছে ভাই, বলতে খারাপ লাগে, তবু না বলেও তো পারা যায় না। আমার কিছু মামা আছে, জানেন, এই দিল্লি থেকে একটা গ্র্যান্ট দেয়া হয়। হ্যাঁ, না না, আমি এটা খারাপ বলছি না, ঠিক না, আমার পয়সা আমাকে দিচ্ছে, আমার অসুবিধে কী আছে। কিন্তু এইটা করতে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে গত 5 বছরে যারা সাংস্কৃতিক রাজনৈতিক নেতারা ছিলেন, তারা এমন সব দল, এমন সব লোকের নাম সেখানে ঢুকিয়ে দিয়েছেন, গ্র্যান্টের যে এটা বেরোয় রেজাল্টটা কারা পাচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলের কাড়ি দলের নাম, লোকের নাম দেখছি। তারা কোথায়, আমি ভাই থিয়েটার ছাড়া কিছু জানিও না, যা জানতাম ভুলে গেছি। হ্যাঁ, আমি মোটামুটি খোঁজ রাখি, যতটা পারি খোঁজ রাখি, জেলার খোঁজও রাখি, শহরতলির খোঁজ তো রাখি, বহু মানুষ আমার সঙ্গে যোগ রাখেন। আমি সেসব দলের নাম, কবে কি করেছে, কি করে, আমি কিচ্ছু জানি না। এবং তারা আবার এমন দলও আছে, তারা ওই কম্পিটিশন নাটক করে বেড়ায়, এবং সেখানে এই যে যারা এই নাটক, ভারী নাটকগুলো করে, তাদের খরচটা দেখিয়ে সেইটা ব্যালেন্স করে। এত অসততা! এখনকার যারা নেতারা আছেন, দাদারা আছেন, তারা প্রত্যেকে নিজস্ব একটা ক্ল্যান তৈরি করেছেন। এ হচ্ছে আমার লোক, তাদের পাইয়ে দাও। সেই পাইয়ে দেওয়া থেকে তাদেরও কিছু কাটমানি আসে কি আমি জানি না, আসে নিশ্চয়, চালচলন দেখলেই তো বুঝতে পারি। এই জায়গাটা এসেছে, এইটাই একেবারে দুর্বিষহ করে তুলেছে। যে যেখানে পাচ্ছে, যাকে পাচ্ছে, একটা নাটক লিখে ফেলছে, নাটক করে দিচ্ছে। তারপর ওই বাজারি পত্রিকাগুলোর আরও কতগুলো অশিক্ষিত, অসংস্কৃত, অমার্জিত, তারা নাকি রিভিউয়ার্স তাদের ট্রিট করছেন, তাহলে লিখে দিল রান। আরে আহাম্মকের বাচ্চারা, তুই যতই আনন্দবাজার পৃথিবীর সেরা কাগজে লেখা না কেন, তোর নাটক নেবে না। ওই কালো মাথার লোকরা দ্বিতীয় দিন ফিরিয়ে দেবে। বিভাস বছর 2 আগে আমার সঙ্গে খুব একটা মজা করে দুজনের কথা হচ্ছে, বলে আচ্ছা দেখেছিস, আজকাল ওই নাটক অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে এই নাটকের আগে একটা প্রি রিভিউ হয়ে যাচ্ছে, তারপর রিভিউ হয়ে যাচ্ছে, এবারে সাব এডিটোরিয়াল পেজে খুললো, 500 টাকার টিকিট, 300 টাকার টিকিট, খুলতে না খুলতে বিকেলের মধ্যে হাউসফুল। আচ্ছা 3 মাস পরে সেই নাটকগুলোর নাম তোর মনে থাকে? আমি বললাম না। এই তো অবস্থা, কি করে থাকবে? তারা মার্কেট করছে। এখন একটা শব্দ তুলেছেন তারা, কর্পোরেট থিয়েটার। খুব ভালো, হোক থিয়েটারটা, হোক সে কর্পোরেট হোক, যাই হোক, আমার তাতে আপত্তি নেই। থিয়েটারটা হোক। থিয়েটারটা কোথায় হচ্ছে? কিছু ইভেন্টসকে থিয়েটার বলে চালানো হচ্ছে। শেক্সপিয়ারকেও ন্যাংটো করে বোম্বাইয়ের নাচ গান হচ্ছে। আমি কি করে থিয়েটার বলো? তারা নাকি এখন বাংলাদেশের সবচেয়ে বড় থিয়েটারের প্রবক্তা। তাদের যখন কোলকে দিতে হয়, তখন আমাকে মা ধরিত্রী কোল দেবেন বলে আমার মনে হয় না। এই সমস্যা হচ্ছে এখনকার এইটা।
তোমার সঙ্গে আত্মার যোগাযোগ নেই, তোমার ভাবনা। আমি এই নাটকেই আমি দেয়াল লিখনে আমার সেই স্ট্রেংথটা এখন নেই। ছেলে মেয়েগুলো যেগুলোকে তৈরি করেছিলাম অনেকগুলো কাজের জন্য বেরিয়ে গেছে। আমি বাইরে থেকে 3-4টে ছেলে মেয়েকে দিয়ে গেছি। তাদের বেসিক পলিটিক্যাল ভাবনাটা, তাদের বেসিক নাট্যবোধটা আমি জানি, আমার সঙ্গে তাদের একটা মিল আছে। তারা করছে তাই ওই কাজটা করতে পারছি। কারণ এখন যে অবস্থা হয়েছে, সত্যি কথা বলতে, যে একটা দলে আমি আবার ছেলে মেয়ে তৈরি করব, এদের এত লুব্ধ করে দিয়েছে যে এসেই তারা বলে পয়সা চাই। হ্যাঁ, পয়সা তো পারলে একজন খুব ওকে বলেছে আমার তো 500 টাকা হয়। আমি 500 না, আমি 5000 টাকা দেবো। ওকে বলো ওর নামে যদি ওর নামটা পাবলিসিটি করে আমি যদি 1000 টাকা টিকিট সেল পাই, আমি ওকে 5000 টাকা দেবো। আমাদের সময় কি করেছে, ওরাও তো করেছে। দল নাটক নামাচ্ছে, 20টা মেম্বার হয়তো, এক একজন 10টা 15টা 20টা টিকিট বুক ঠেলে নিতেই হবে। এই করে করে আমরা বিক্রি করছি। আমাদের কোনো দিন একাডেমির দোতলা বন্ধ রাখতে হয়নি। এমনও নিদর্শন আছে, লেভি করা হয়েছে দল থেকে 10 টাকা করে, দেবার ক্ষমতা নেই, জোগাড় করতে পারেনি। ব্লাড ব্যাংকে ব্লাড বেচে দিয়ে গেছে। নাম বলে দিচ্ছি, সমর নাগ, এলটিজির। এইরকম ভালোবাসা ছিল। এখন পারলে তারা দলটাকেই বেঁচে দিয়ে কিছু টাকা দিয়ে যেতে পারলে ভালো হয়। এরপর প্রশ্নগুলো চলতে চলতে আর একটু যদি কেউ উত্তেজিত হয়ে থাকেন। আর কেউ কোনো প্রশ্ন করবেন? তাহলে শেষকালে আমি একটা ছোট প্রশ্ন করে প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করব। সেটা হলো আজকের বিষয় যেটা আছে, আপনি তাতে ইলাবোরেটলি বলেছেন, তাতে আমরা মোটামুটি একটা ধারার সন্ধান পেয়েছি। প্রথম দিকে কি করতেন, স্ক্রিপ্ট রাইটিং, তার আগে, তারপরে কীভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল ডিরেক্টর কীভাবে কাজ করতেন, এবং তার প্রতিটি অনুবিভঙ্গে কীভাবে তিনি এগোতেন সেই ব্যাপারটা জেনেছি। প্রযোজনা পদ্ধতিতে এর মাঝখানে নাটকগুলো আলাদা রকম হওয়ার জন্যে তিনি কি এই প্রযোজনা পদ্ধতি ভাঙচুর করে নতুনভাবে কোনো কিছু করার নিদর্শন কখনো আপনি পেয়েছেন? না, প্রযোজনা পদ্ধতির ভাঙচুর খুব একটা হয়নি। আমি টিনের তলোয়ার, সুযোশিকা টিনের তলোয়ার পর্যন্ত আমি কাজ করেছি। তখনও মোটামুটি এই সিস্টেমে, কারণ তখন মিনার্ভা আমাদের হাতে নেই। এবং এর মধ্যে আর একটা বড় ঘটনা ঘটে গেছে। উৎপলদা যাত্রাতে কাজ করতে গেলেন, আমাকেও সঙ্গে নিয়ে গেলেন যাত্রায় কাজ দেখবার জন্য। এবং সেখান থেকে বিশেষ করে পঞ্চুবাবুটার কাজ দেখে এবং যাত্রা থিয়েটারের কাজ দেখে উনি অত্যন্ত উৎসাহিত বলেন, অচিত এইটাই আমাদের ন্যাশনাল থিয়েটার হওয়া উচিত ছিল বাংলার। এই ফর্ম, তারপর থেকে ওনার ওই ফর্মটা ভাঙতে শুরু করলেন। মনে হচ্ছে মিনার্ভা থেকে চলে যাওয়ার পর আমরা একটা দল করেছিলাম, তার নাম বিবেক যাত্রা সমাজ। আমরা ওই যাত্রা ফর্মেই রাইফেল, বর্গি এলো দেশে, এই সমস্ত নাটক করেছি, যাত্রার আসরেও করেছি। এবং ওই যে এই প্রোডাকশনের যে ফ্লেক্সিবিলিটি এবং এর ভোকাবুলারির প্যাটার্নটা আলাদা। আপনি দেখবেন মানুষের অধিকারের পর থেকে ওই যুদ্ধং দেহি থেকেই উৎপলদার ডায়ালগের প্যাটার্ন কিন্তু পাল্টাচ্ছে। অনেক ঋদ্ধ বাংলায় চলে আসছে। আর টিনের তলোয়ারে এসেছে তো একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। এই তার জন্যে কম পড়াশুনো। এই ন্যাচারালি আমরা ওই ফর্মটা যখন হাতে নেই, টেকনিক্যালি ওই কাজ করা যাবে না, কত সহজভাবে কতটা করতে পারি সেই নিয়ে বোধহয় ওই দিকটায় চেঞ্জ হচ্ছে। যার কিন্তু বেসিক যে সিস্টেমটা প্রোডাকশন তৈরির, সেটা কখনোই অন্যভাবে ভাঙেনি। আমার পরে সেটা হয়েছে কিনা সেটা আমি জানি না। অনেক 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 ধন্যবাদ। এখানে শেষ, এটা শেষ। একটা মজার জিনিস আপনার থেকে জানতে চাই। এটা কি, একটা লেখার ব্যাপারে শোভাদির কাছে গেছিলাম, উৎপলদার শুটিংয়ে ছিলেন তখন। ওনার জন্মস্থান নিয়ে একটা প্রশ্ন, এক একটা জায়গায় এক এক রকম দেখছি।
আমি শোভাদিকে বললাম যে উৎপলদার জন্মস্থান কোনটা, বললেন এইটা, বলে ওইটা। মানে যেটা ওনার ভালো লেগেছিল পরে সেটাই উনি বলে দিতেন। এবং সেইটা আবার কিছু কিছু বইয়ে দেখেছি কমল সাহা ভালো লাগাটাই রেখেছে, অরিজিনালটা রাখেনি। আচ্ছা, পরে যখন অরূপ লিখেছে তখন অরূপ এইটা উল্লেখ করেছে। আরেকটা হলো উনি যখন জেফ্রি ক্যান্ডেলের সাথে প্রথম গেলেন, উনি বললেন যে 47 সালের 15ই আগস্ট যেদিনকে ভারত স্বাধীন হলো, সেদিন জেফ্রি ক্যান্ডেলের শেক্সপিয়ারওয়ালার যে প্রোডাকশান সেইটা আমাদের নেমেছিল। এখন ধরলেন শ্রমিকদা গিয়ে বলেছিলেন, আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি 47 সালের 15ই আগস্ট সমস্ত থিয়েটার হাউস বন্ধ ছিল, স্কুল কলেজ ছুটি হয়ে গেছিলো। তাহলে কি করে উৎপলদা আপনি এটা বললেন? বললো কি হাসি তখন। এরকম কি আপনি কিছু জানেন যে এরকম মাঝে মধ্যেই উল্টো পাল্টা করে খুব মজা নিতেন? না না, সেটা তো ছিল। আর একটা মজা ছিল নামের ব্যাপারে। উনি মাঝে মাঝে নাম গুলিয়ে ফেলতেন, ভীষণ স্মৃতিধর, কিন্তু নাম গুলিয়ে ফেলতেন। একটা ঘটনা বলে, ওই আসাম ট্যুরে আমরা শো করছি, তা ওই একটা জায়গায় ছিল এক ভদ্রলোক, তিনি একসময় ওইখানকার ডাকাত ছিলেন, তখন জমিদার, যাই হোক তার এতে তার নাম কি মথুরা হিতৈষী। দুটো সিনেমা হল ছিল, সেই সিনেমা হলেই আমাদের দুটো শো করানো হলো। করে হলো ব্যাগ গুছাস কেন, কালকে টির করতে হবে, অ্যালাউন্স দিছি। বলি এটা গৌহাটিতে পড়তে শো আছে, ও গুয়াহাটি জানি এখানে করে যেতে হবে। তখন ওখানকার লোক, করবেন না দাদা, যেতে পারবেন না, এ ভয়ঙ্কর লোক, এরম বাবড়ি চুল, মোচ, এরম দাওয়াতে বসে থাকে। উৎপলদা কী করা যাবে? আর মুশকিল হলো কি, ওই ট্যুরে সত্যদা যাননি, উৎপলদা সত্যদার পার্টটা করবেন। সে সারা রাত জেগে আমাদের বসে বসে রিহার্সাল হচ্ছে। বলে আমি ভুলে গেলেই না, এই বাবা বলে এগোতে যাবো, আমাকে টেনে ধরবে। তা যাই হোক, সেই শোটো হলো। শো হয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে আমরা এগিয়ে গেছি, হিতৈষী বসে আছেন। উৎপলদার এই দেখা করে যায়, নমস্কার, খুব ভালো লাগছে, তাহলে আসি সহর্ষবাবু। হ্যাঁ, হিতৈ, হঠাৎ বলে সহর্ষবাবু। এই মনতোষ রায় মিনার্ভাতে শো দেখতে এসছেন, শোভাতি শোয়ের আগে আলাপ করে দিয়েছে। হ্যাঁ, হয়ে তারপর ব্যাক স্টেজে এসছেন, শো এসেছে, দেখা করে খুব ভালো লেগেছে, এই করেছে, খুব ভালো লাগলো আপনি যে এসেছেন, তাহলে চলি নিরঞ্জন। মানে নামের ব্যাপারে মাঝে মাঝে এমন, আমার মনে হয় কি, কারণ মনতোষ বাবু সেই সময় চেহারা, নিরঞ্জনদার চেহারাটা ভাবুন সেই সময়। আর ওই সহর্ষ, ও খুব তার ট্রাবল দিয়েছিল, তার জন্য বোধ হয় সহর্ষ। উৎপলদার অনেক রকম দুষ্টুমি ছিল, সে না, বললাম না, ওরাম ফচকে চ্যাংড়া আমি দুটো জীবনে পাইনি। চালাবে বলে মনে হচ্ছে। আমরা তাহলে শেষ করব আজকে। আমাদের বলেছিলাম যে আর মাত্র 2 মিনিটের একটা শেষে অনুষ্ঠান আছে, সমাপ্তি পর্ব। আমরা প্রথমে একেবারে শুরুতেই আমরা পুষ্পার্ঘ দিয়ে আমরা বরণ করে নিয়েছিলাম অসিতদাকে, আমাদের বরিষ্ঠ, আমাদের সকলের স্যারও চন্দ্রকান্ত মণ্ডল গোসাইকে দিয়ে। এবার আমরা আমাদের সামান্য একটু উপহার, সেটা আমরা অসিতদার হাতে তুলে দেব, আমাদের কনিষ্ঠ সদস্য দেবমাল্য গুপ্তের হাত দিয়ে। দেবমাল্য, কেন শুরুতেই বিফুল করেও স্বাদ মিটল না? আমরা অনেক রকম পরিকল্পনা করেছিলাম, এই সামান্য হলো এই উপহারটা কীভাবে কী ফরম্যাটে দেওয়া যায়। শেষমেশ দেখলাম যে সব কিছুর থেকে এইটা সবচেয়ে বেশি প্রিয় বই। এতে 2টি বই আছে, একটি মৃণাল সেন, তার
আমার চ্যাপলিন। আরেকটি আছে সদ্য প্রকাশিত অমর্ত্য সেনের ফার্স্ট বাহ! বয়দের দেশে। আমি ওই বইটা পরশুদিনই কিনতে যেতাম, ভালো হয়েছে। আমার ওই জন্যই খাতা- আপনাকে জিজ্ঞেস করেছিলাম ওটা আছে কিনা কালেকশনে। ও তাই তুই ফোন করে জিজ্ঞেস করলে আছে কিনা না। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে, অসিদ্ধাকে তো বটেই, আপনাদের যারা এলেন তাদের সকলকেই আমাদের এই 60 বছরের পদার্পণের একদম এই প্রাথমিক লগ্নে আপনারা সবাই আমাদের সাথিত্ব দিলেন, সেই জন্য আমরা ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ, অভিনন্দন।